आज আমরা শুরু করব একটি নতুন বিষয় একক কোষের প্যাকিং দক্ষতা। একক কোষের প্যাকিং দক্ষতা জিনিসটি কি? এটি হলো সহজ কথায় প্যাকিং দক্ষতা। প্যাকিং দক্ষতার অর্থ হলো একক কোষের কণা একক কোষের কণাগুলি দ্বারা কণার দ্বারা অধিকৃত আয়তন ডিভাইডেড বাই একক কোষের মোট আয়তন। এর অর্থ কি? যে কণাগুলি যে একটি একক কোষের মধ্যে, এটি যদি আমাদের একটি একক কোষ হয়, একক কোষের মধ্যে যতগুলি কণা আছে সে যেখানেই থাকুক না কেন, দেহের কেন্দ্রে, পৃষ্ঠকেন্দ্রে, কৌণিক বিন্দুতে যতগুলি কণা আছে সেই সমস্ত কণাগুলির যে মোট আয়তন, মানে সেই সমস্ত কণাগুলি একটি একক কোষের মধ্যে যতটা স্থান দখল করে আছে সেটা ডিভাইডেড বাই একক কোষটার মোট আয়তন। টোটাল একক কোষটার আয়তন কত, ভলিউম কত, সেটা এই দুটোর লব বাই হর হচ্ছে আমাদের প্যাকিং দক্ষতা। ব্যাপারটা কীরকম? যে এটি যদি আমাদের একটি একক কোষ হয় আন্দাজ করার মতো, তবে এরকম যদি কণাগুলো থাকে কৌণিক বিন্দুতে, ধরলাম কণাগুলো কৌণিক বিন্দুতে এভাবে আছে, ঠিক আছে, ধরলাম সরল ঘনকাকার একক কোষ কেবল কৌণিক বিন্দুতে আছে, তাহলে ওই যেই পার্টটুকু আমাদের একক কোষটার ভেতরে আছে, যেই পার্টটুকু একক কোষটার ভেতরে আছে, কণাগুলো প্রত্যেকটা যেটুকু একক কোষের ভেতরে আছে, এই সবকটি কণা যেটুকু একক কোষটার মধ্যে আছে সেটুকুর যে টোটাল আয়তন ডিভাইডেড বাই এই একক কোষটির মোট আয়তন। এই একক কোষটির মোট আয়তন কি হবে? এটি একটি সরল ঘনকাকার একক কোষ, মানে বলতে গেলে এক প্রকার ঘনক। একক কোষগুলোকে আমরা ঘনকের মতোই দেখছি। ঘনক কারা? যাদের বাহুর দৈর্ঘ্যগুলো সব সমান হয়, তিন দিকে বাহুর দৈর্ঘ্য সমান হয়, যদি দুদিকে টু ডাইমেনশনাল হয়, মানে দ্বিমাত্রিক, যে দুটো বাহু থাকে, তবে সেটাকে বলা হয় বর্গক্ষেত্র, তাই তো? আর এটাই যদি থ্রি ডাইমেনশনাল হয়ে যায় এটা, তখন সেটাকে বলে ঘনক। আর থ্রি ডাইমেনশনাল মানে ভূমি, প্রস্থ, উচ্চতা, এখানে হচ্ছে কেবল ভূমি আর প্রস্থ, মানে দৈর্ঘ্য আর প্রস্থ সমান, আর এখানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটে জিনিস আছে, তিনটেই সমান যদি হয় তখন সেটাকে ঘনক বলা হয়। তো আমরা সমস্ত একক কোষকে তো গোটা কঠিন পদার্থ চ্যাপ্টারে ঘনক বলেই ধরেছি, অন্য কিছু ধরিনি। অন্য কিছু হলেও আমরা জেনেছি অনেক রকমের ল্যাটিস হয়, অনেক রকমের একক কোষ হয়, এবিসি, কারো সমান হয়, কারো একেবারেই সমান হয় না, কিন্তু আমরা আমাদের আলোচনা কেবল ঘনকাকার একক কোষেই সীমাবদ্ধ রেখেছি। তাই সব কিছুতে আমরা একক কোষকে তিনটি বাহুর দৈর্ঘ্যই সমান ধরে নেব। তাহলে আমাদের এই একক কোষটার আয়তন কি হবে? এই কণাগুলির আয়তন কি এখনো জানি না, তবে বুঝেছি যে কণাগুলো যেটুকু একক কোষে ধরে আছে জায়গা, সেটুকুর টোটাল আয়তন, মানে কিছু জায়গা তো ফাঁকাও আছে, সব কি ধরে আছে নাকি ভিতরে? এই যে কিছু জায়গা ফাঁকাও তো দেখা যাচ্ছে ভিতরে, কিছুটা অংশ কেবল ওরা ধরে রেখেছে তারা, সেটুকু, বাকিটা তো ফাঁকাই। তো যেটুকু ধরে রেখেছে সেটুকুর আয়তন ডিভাইডেড বাই একক কোষটার মোট আয়তন। একক কোষটার মোট আয়তন মানে গোটা একক কোষটা। তাহলে গোটা একক কোষটার আয়তন কত? আমরা জানি ঘনকের আয়তন কি হয়, ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে ঘনকের আয়তন কি হয়? এ কিউব। যেমন একটা বর্গক্ষেত্র যদি থাকে, তার দৈর্ঘ্য এ, প্রস্থ এ, তাহলে তার ক্ষেত্রফল কত হয়? এ স্কোয়ার। তেমনি ঘনকের ক্ষেত্রে কি হয়?
থ্রি ডাইমেনশনালের ক্ষেত্রফলকে আমরা বলি আয়তন। থ্রি ডাইমেনশনাল ক্ষেত্রফল কেবল টু ডাইমেনশনাল জিনিসের হয়, দ্বিমাত্রিক জিনিসের হয়, আর থ্রি ডাইমেনশনাল জিনিসের ভলিউম হয়। তো সেক্ষেত্রে আমাদের ঘনকের ভলিউম কত হবে? ওখানে দুটো এ ছিল, এ স্কোয়ার হচ্ছে, এখানে তিনটা এ আছে, তাহলে এ কিউ হবে। তাহলে তার মানে একক কোষ যতগুলো আয়তন অধিকার করছে একক কোষটার বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তার মানে নিচে আমাদের এ কিউব থাকবে সবসময় মোট আয়তন। বোঝা গেল? তাহলে সেটাকেই আমরা প্যাকিং দক্ষতা বলি। এবার প্যাকিং দক্ষতা ঠিক কেন বলে? কারণ যদি ভালো করে দেখি তাহলে এটা কি, এটা মানে এক প্রকার এটা বোঝাচ্ছে যে একক কোষটার আয়তনের মধ্যে কণাগুলো কতটা প্যাক করে আছে। কণাগুলো কতটা প্যাক করে আছে, আয়তনের কতটা কণা প্যাক করতে পারলো, সেটা হচ্ছে কণাদের প্যাকিং ক্যাপাসিটি, তাই তো? প্যাকিং ক্যাপাসিটি, বা বলতে গেলে প্রত্যেকটা একক কোষের প্যাকিং ক্যাপাসিটি আলাদা হবে। সরল একক কোষের প্যাকিং ক্যাপাসিটি আলাদা হবে, দেহকেন্দ্রিক একক কোষের প্যাকিং ক্যাপাসিটি আলাদা হবে, পৃষ্ঠকেন্দ্রিক একক কোষের প্যাকিং দক্ষতা আলাদা হবে। কেন আলাদা হবে? কারণ এই প্যাকিং দক্ষতাগুলো কণার আয়তনের উপর নির্ভর করবে। কারণ নিচে তো সবার সেম আছে, এ কিউব, সবাই একক ঘনকাকার একক কোষ তৈরি করে, তো এ কিউবই থাকবে নিচে। কিন্তু উপরের জিনিসটা, এই যে কণার দ্বারা অধিকৃত আয়তন, সেটা তো তিনজনের আলাদা। কেন তিনজনের আলাদা? কারণ তিনজন আলাদা আলাদা সংখ্যক কণা রাখে। সরল ঘনকাকার কত রাখে? সরল ঘনকাকার একটি কণা রাখে, দেহকেন্দ্রিক দুটি রাখে, পৃষ্ঠ চারটা রাখে। আবার উপরন্তু সংখ্যাই নয়, তাদের পজিশনও আলাদা। সরলের ক্ষেত্রে যেমন শুধু কৌণিক বিন্দুতে থাকে, দেহকেন্দ্রিকের কেন্দ্রেও থাকে কৌণিকের পাশাপাশি। পৃষ্ঠকেন্দ্রে কি হয়? কেবল কৌণিক বিন্দুতেই থাকে, দেহের কেন্দ্রে থাকে না। আর পৃষ্ঠগুলো, বিপরীত পৃষ্ঠগুলোর মাঝখানে থাকে, ওরকম। তাহলে স্বাভাবিকভাবেই প্রত্যেকের প্যাকিং দক্ষতা আলাদা হবে। সেগুলো কিভাবে নির্ণয় করতে হয় আমরা দেখব। সরল দেহকেন্দ্রিক পৃষ্ঠকেন্দ্রিকের বিস্তারিত আলোচনা আমি আগের ভিডিওগুলিতে করেছি, সেগুলো তোমরা চাইলে দেখে নিতে পারো যদি বুঝতে অসুবিধা হয়। তাহলে প্যাকিং দক্ষতা হচ্ছে এটাই, যে একটা একক কোষে কণাগুলো কতটা প্যাক করে আছে, কতটা জায়গা একক কোষটার ভেতরে ফাঁকা নেই, প্যাকড আছে, সেটা হচ্ছে সেই একক কোষের প্যাকিং ক্যাপাসিটি। সরল একক কোষ এতটুকু প্যাকড থাকে, দেহকেন্দ্রিক একক কোষ একটু বেশি, কারণ দেহকেন্দ্রিক একক কোষ কৌণিক বিন্দুগুলির পাশাপাশি কেন্দ্রেও একটি থাকে। তার মানে সরল একক কোষের যেটুকু প্যাকিং ক্যাপাসিটি সেটুকু তো আছেই, প্লাস দেহকেন্দ্রে একটা গোটা কণা থাকার জন্য যেটুকু এরিয়া বা ভলিউম প্যাকড হলো, সেটুকু বাড়লো, একটু প্যাকিং ক্যাপাসিটি বাড়লো দেহকেন্দ্রিকে, স্বাভাবিকভাবেই বাড়বে। কারণ ওর তো সরল দেহকেন্দ্রিকের কেবল সরলের কেবল কৌণিক বিন্দুতে থাকে কণা, তাই ও যেটুকু প্যাক করে থাকে, দেহকেন্দ্রিকে স্বাভাবিকভাবে প্যাকিংটা একটু বেশি হবে, কারণ ওর কৌণিক বিন্দুতে তো থাকেই, প্লাস দেহকেন্দ্রেও থাকে, তাও বেশি ভলিউম প্যাক করে আছে। এবার পৃষ্ঠকেন্দ্রিক কতটা প্যাক করে আছে সেটা ক্যালকুলেট করে দেখতে হবে। পৃষ্ঠকেন্দ্রিক দেহের কেন্দ্রে থাকে না, দেহের কেন্দ্রে থাকে না, ও পৃষ্ঠের কেন্দ্রগুলোতে থাকে। তাহলে পৃষ্ঠের কেন্দ্রে যেটুকু আছে, এখানে অর্ধেক আছে, নিচে অর্ধেক আছে, যাই হোক কোষের ভেতরে অর্ধেক করে যাচ্ছে, তো সেটা একক কোষের এ কিউব আয়তনের কতটা অংশ দখল করছে, সেটা হচ্ছে পৃষ্ঠকেন্দ্রিকের প্যাকিং ক্যাপাসিটি। এইভাবে প্রত্যেকটা একক কোষের কণাগুলো একক কোষটার যে আয়তন এ কিউব, তার কতটা অংশ প্যাক করে আছে, কতটা অংশ দখল করে আছে, সেটাই হচ্ছে একক কোষগুলোর প্যাকিং দক্ষতা। তো আমরা 3 ধরনের একক কোষের প্যাকিং দক্ষতার বিস্তারিত আলোচনা করব। এবার আমরা দেখব প্রথম আমাদের যে ঘনকাকার কোষ, সরল ঘনকাকার একক কোষ, সরল ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতা। ব্যাপারটা একটু বুঝে নিই আমরা, যে আমরা কি বের করতে চলেছি, প্যাকিং দক্ষতা।
কিছুই না, সিম্পল জিনিস। প্যাকিং দক্ষতা মানে আমাদেরকে কি মনে রাখতে হবে, যে আমাদের কণাগুলোর টোটাল আয়তন, কণাগুলির অধিকৃত আয়তন তাহলে প্যাকিং দক্ষতা মানে হলো কণাগুলির অধিকৃত আয়তন বা একক কোষটির মোট আয়তন। এবার ধরলাম এটা আমাদের একটি সরল ঘনকাকার একক কোষ, তাই তো? একটা জিনিস মনে রাখতে হবে, সরল ঘনকাকার একক কোষ বা যে কোনো একক কোষের আমরা যখন প্যাকিং দক্ষতা বার করি আমাদের কি করতে হবে, প্রথমে কণাগুলির আয়তন বার করতে হবে। তাহলে কণাগুলোকে আগে প্লেস করতে হবে। কণাগুলো কোথায় থাকে, যে কোণে থাকে। এবার এখানে একটি ব্যাপার হচ্ছে যে আমরা যখন সরল ঘনকাকার একক কোষে এরকম কণাগুলোর আয়তন বের করতে যাব, আমরা কণাগুলোকে এরকম ছোট ছোট ধরব না, আমরা ধরে নেব কণাগুলো একদম যতটা সম্ভব গায়ে গা লেগে আছে এবং কণাগুলো হচ্ছে একদম সম্পূর্ণ গোল। গোল মানে কিন্তু বৃত্ত না, গোলক মানে 3D গোলক, মানে বলের মতো গোলক, ঠিক আছে? মানে এর ভেতরে স্পেস আছে, গোলক, ঠিক আছে? তাহলে কণাগুলো হচ্ছে গোলক, মানে এইভাবে থাকে কণাগুলো। কণাটা একটা গোলক এরকম। অবশ্যই সেই গোলকের কিছুটা অংশই কেবলমাত্র একক কোষের ভেতরে থাকে, বাকিটুকু অন্য একক কোষগুলোতে থাকে। এগুলো আমরা আগে বিস্তারিত আলোচনা করেছি। তো একক কোষটা এমনভাবে থাকে, এর পাশে এই বিন্দুতে যে কণাটা আছে সেটাও এরকম গোলের মতো থাকে। এই বিন্দুতে যে কণাটা আছে সেটা এরকম ছোট্ট না থেকে এরকম বড় একটা গোলাকার কণা রূপে থাকে। মানে আমরা অনেক ছোট জিনিসকে অনেক বড় করে দেখছি। মানে আমরা বাস্তবে হয়তো কণা অণু আমাদের কাছে খুবই ছোট, কিন্তু আমরা যখন একটা কঠিন পদার্থের একক কোষকে বের করছি, মানে একটা দেহের থেকে একটা কোষকে যেমন পর্যবেক্ষণ করা, অনেক বেশি ম্যাগনিফাই করে দেখা, তখন ছোট ছোট কণাও অনেক বড় দেখায়। তেমনি একটা কঠিন পদার্থের একটা একক কোষকে দেখছি, মানে আমরা কত গুণ ম্যাগনিফাই করে পদার্থটাকে দেখছি, তো সেখানে ছোট ছোট কণাগুলোকে অনেক বড় বড় দেখা যায়। সেটাই হচ্ছে এখানে। তো এভাবে থাকে, মানে এমনভাবে থাকে যে কোনো অংশ ফাঁকা থাকে না, মানে পাশাপাশি থাকা কণাগুলোর মধ্যে কোনো স্পেস থাকবে না, তারা একদম পরস্পরের গায়ে গা লেগে থাকে। একইভাবে এইখানে যেটা আছে সেটাও এরকম একটা গোলক, তো এরকম আছে গোলকটা, তো এই গোলকটাও কিন্তু এই দিকটা এর সাথে গায়ে গা লেগে থাকবে, ঠিক আছে? এবার এটা একটু এদিকে বাড়ানো থাকবে, কারণ এই পাশে যে এটা থাকবে সেটাও এর সাথে গায়ে গা লেগে থাকবে, পিছনের দিকেরটার সাথে ওইভাবেই থাকবে। নিচ দিয়ে এরকম আছে, নিচ দিয়ে আবার আছে, ঠিক আছে? তাহলে এই কোণটা হলো, এই কোণটা হলো, এই কোণটা হলো, এই কোণটা হলো। একইভাবে উপরের চারটি কোণেও থাকে ওরা, যে এখানে যে গোলকটা থাকবে সেটাও এমনভাবে গোলকটা থাকবে যে এই নিচের, এর ঠিক নিচের হলুদ গোলকটার সাথে যেন গায়ে গা লেগে থাকে। আবার এই কোণায় যেটা থাকবে সেটাও এর পাশের যে গোলকটা আছে তার সাথে যেন গায়ে গা লেগে থাকে, আর এর পাশের এই পাশে যেটা আছে সেটার সাথেও যেন গায়ে গা লেগে থাকে, আবার এই বিন্দুতে যেটা আছে সেটার সাথেও যেন গায়ে গা লেগে থাকে, এভাবে যেন থাকে। আবার এইখানে এই গোলকটা সে যেন এখানকার যে গোলকটা তার সাথে এই কণাটা তার সাথে গায়ে গা লেগে থাকে, এটা এর সাথে গায়ে গা লেগে থাকে। আবার এদের পরস্পরকে একে অপরের সাথে গায়ে গা লাগিয়ে থাকতে হবে এই কণাগুলোর। আবার এটা যেমন, আবার এই যে কণাটা আঁকলাম এটা তো হাতে অত বোঝানো যায় না, একটু কল্পনা করে নিতে হবে, তাও যতটা বোঝানো যাচ্ছে যে এই যে এইখানকার যে কণাটা সেটা যেন এর সাথে গা লাগিয়ে থাকে, আবার এর সাথেও যেন গা লাগিয়ে থাকে, আবার এটাও যেন একটু বড় হয়, বেগুনিটাও একটু বড় হতে হবে, তাহলে যেন এর সাথে লাগে। এভাবে প্রত্যেকটা কণা, যেই 8টা কণা আমাদের 8টা কোণে থাকে, তারা যতটা সম্ভব একে অপরের সাথে গায়ে গা যাতে লাগিয়ে থাকতে পারে সেটাই দেখা হয়। কিন্তু এরা গোলক, তো এই যে গোলককে যদি আমরা এরকম জোড়া লাগাইও, এটা হচ্ছে নিচের 4টা কোণকে যদি আমরা উপর থেকে দেখি এরকম দেখাবে, তাই তো?
আবার এই উপরের চারটাকে যদি আমরা উপর থেকে দেখি আলাদা আলাদা করে, তাহলে এরকম দেখাবে। তো এরকম নিচের চারটা, এরকম উপরের এরকম চারটাকে এটাকে ধরে এর উপরে বসিয়ে দিলেই তো এটা পাওয়া যাবে, তাই তো? তা আমরা যদি দেখি যে এরা যতই একে অপরের সাথে গায়ে গা লাগানোর চেষ্টা করুক না কেন, কিছু অংশ কিন্তু ফাঁকা থেকেই যায়, কারণ এদের স্ট্রাকচারটাই ওরকম, কিছু অংশ ফাঁকা থেকেই যায়। তো এরকমই এই ঘনকটার এইরকম মাঝখানে কিছু অংশ ভিতরে ভিতরে এইরকম কিছু কিছু জায়গা ফাঁকা থেকে যায়, সম্পূর্ণটা ওরা দখল করতে পারে না। তো এটাই তো আমাদের বের করতে হবে যে কতটা দখল করছে আর কতটা দখল করছে না, কতটা ফাঁকা স্থান রয়ে যাচ্ছে, সেটাই আমাদের বের করতে হবে। তাহলে এটা যদি আমাদের সরল ঘনকাকার হয়, আমরা যে কোনো দুটা কোষ নিচ্ছি, ধরলাম দুটা কণা নিচ্ছি, ধরলাম এটা আর এটা, এভাবে লেগে আছে, ঠিক আছে? বা এদের দুইজনকেও নিতে পারি। এরা কিন্তু পরস্পর টাচ থাকবে, বাট ছবিটা অন্যরকম নোংরা হয়ে যাবে বলে আমি দেখাচ্ছি না। এটা 3 ডাইমেনশনাল হলে ভালো বোঝানো যায়। যাই হোক, তো আমরা ধরে নিলাম এই দুটো কণাকে ধরে নিলাম, ঠিক আছে? পরস্পর লেগে আছে এরকম, ঠিক আছে? এবার এগুলো গোলক, তো এগুলো গোলকের একটা ব্যাসার্ধ থাকে আর, তো এই গোলকের ব্যাসার্ধকে আর ধরে নিলাম, এবং এগুলো সব সম আকৃতির গোলক, সব সমান, সব গোলকেরা সমান আকৃতির, কারণ সমান কণা। তো এই গোলকের ব্যাসার্ধ আর, এবং আমরা দেখলাম যে এরা পরস্পর একদম গায়ে গা লাগিয়ে আছে, তাহলে এই টোটাল ডিস্টেন্সটা কত হয়ে গেল? 2r। এটাও 2r হবে, সব বাহুই সেম না, 2r, সব কটা বাহুরই একই অবস্থা, দুটো গোলক এরকম পাশাপাশি লেগে আছে, এটাও আর এটাও আর, তাহলে এটাও 2r। তাহলে এখান থেকে কি আমরা কিছু বুঝতে পারছি? এই বাহুটাও 2r হবে, কারণ এখানেও এরকম দুটো r ব্যাসার্ধের গোলক লেগে আছে, পরস্পর টাচ করে আছে, তাহলে r আর 2r বলা যায়। তাহলে আমরা জানি প্রত্যেকটা বাহুকে আমরা a ধরি, তাহলে a = 2r হচ্ছে, তাই তো? তাহলে এটা আমাদের একটা কন্ডিশন, তাহলে এই ইম্পর্টেন্ট কন্ডিশনটা আমরা পেলাম যে a = 2r। আরেকটা জিনিস কি, তাহলে নিচের আয়তনটা মোটামুটি আমরা পেয়ে গেলাম, কারণ আমরা জানি a³ হয় আর a = 2r হচ্ছে, আর 2r³ করে দিলে হয়ে যাবে ব্যাপারটা। তো নিচেরটা মোটামুটি পেয়ে গেছি, এবার প্যাকিং দক্ষতা বার করার জন্য উপরটা লাগবে। তাহলে কণাগুলির অধিকৃত আয়তন, এবার কণাগুলির অধিকৃত আয়তন আমরা কিভাবে বের করতে পারি? যে কণাগুলির অধিকৃত আয়তন কি হবে? কণাগুলির অধিকৃত আয়তন = মোট কণার সংখ্যা ইন্টু একটি কণার আয়তন, একটি কণার আয়তন। তাহলে একটা কণার যা আয়তন ইন্টু যতগুলি টোটাল কণা আছে যদি করে দিই, তাহলে এই টোটাল অধিকৃত আয়তন পেয়ে যাব। তাহলে আমরা জানি সরল ঘনকাকার একক কোষের সবকটা কণার সব মিলিয়ে আমরা এখন সে বিস্তারিত আলোচনায় যাব না, আমরা সব আগে ভালো করে ডিসকাস করেছি, তাই এটা আমি এখন বোঝাতে যাব না যে কেন সরল ঘনকাকার একক কোষের মোট কণা সংখ্যা 1 হয়। আমাদের যখনই জিজ্ঞেস করা হবে সরল ঘনকাকার একক কোষের কণা সংখ্যা কত, চোখ বন্ধ করে আমরা 1 বসাবো, এবং সেটা কেন সেটা আমি আগে ভালো করে বুঝিয়েছি আগের ভিডিওগুলোতে। তাই এখানে মোট কণা সংখ্যা 1 গুণ একটি কণার আয়তন। কি হবে একটি কণার আয়তন? আমরা এখানে ভালো করে ডিসকাস করলাম যে প্রত্যেকটা কণা হচ্ছে r ব্যাসার্ধের একটা গোলক, গোলকের আয়তনের ফর্মুলা কি? 4/3 পাই r³। তাহলে 4/3 পাই r³। তাহলে কণাগুলির মোট আয়তন কি হলো? 4/3 পাই r³। তাহলে আমাদের প্যাকিং দক্ষতা কি দাঁড়ালো? প্যাকিং দক্ষতা মানে হচ্ছে কণাগুলির মোট আয়তন। কণাগুলির মোট আয়তন কি? 4/3 পাই r³, 4/3 পাই r³। আর নিচে একক কোষের মোট আয়তন, একক কোষের মোট আয়তন মানে a³। এবার এখানে আমরা একটা রিলেশন পেয়েছি, সেটা হচ্ছে a = 2r, a = 2r। তাহলে এর জায়গায় 2r বসাতে পারি,
4/3 পাই আর কিউব, এর জায়গায় 2r বসিয়ে দিলাম 2r কিউব, তাহলে 4/3 পাই আর কিউব, নিচে 2 কিউব মানে 8 আর আর কিউব, তাহলে আর কিউব কেটে গেল, পরে কি থাকলো 4/3 ইন্টু পাই আর নিচে 8, তাহলে 4 2 কেটে গেল, তাহলে জিনিসটা কি দাঁড়ালো পাই/6। ক্যালকুলেটরে যদি আমরা 22/7 এটা করি, কারণ পাইয়ের ভ্যালু দিস আর পাই/6 আছে, পাইয়ের জায়গায় পাই/7 বসিয়ে দেবো, করলে অ্যান্সার দেখা যাবে আসবে 0.524। সেটাকে আমরা 100 দিয়ে গুণ করে কনভার্ট করব পার্সেন্টেজে, দ্যাট ইজ 52.4%। সুতরাং সরল ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতা হচ্ছে 52.4%। এর অর্থ কি, টোটাল একক কোষটার 52.4% সরল ঘনকাকার একক কোষের কণাগুলো অধিকার করে আছে। এইটুকু একক কোষটার 52.4% অংশ ভর্তি আছে, মানে অধিকার করা আছে কিছু না কিছু কণা দিয়ে। তাহলে ফাঁকা কতটা আছে, 100 থেকে বিয়োগ করে দিলেই হয়ে যাবে 52.4%, দ্যাট ইজ 47.6%। তাহলে সরল ঘনকাকার একক ফাঁকা অংশের পরিমাণ কতটা, 47.6%। তাহলে সরল ঘনকাকার একক কোষের এই প্যাকিং দক্ষতা সম্পর্কে আমরা কি জানলাম, যে সরল ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতা 52.4%, ফাঁকা অংশ 47.6%, আর একক কোষের বাহুর দৈর্ঘ্য এ, এটা কি বাহুর দৈর্ঘ্য, মানে একক কোষটার এক একটা বাহুর দৈর্ঘ্য, আর প্রত্যেকটা কণার ব্যাসার্ধ যদি আর হয়, আর যদি ব্যাসার্ধ হয়, তাদের রিলেশন a = 2r।